কবিতার নাম সময় স্রোত। তোমার সময়ে রেখো আমায় বিবর্তন ভেবে, আমার পাল্টে যাওয়া তোমাকেই স্বীকৃতি দেবে। তোমার জীবনে রেখো আমায় বসন্তের মতো, যে ঋতুতে ভরে যায় দগদগে বেওয়ারিশ ক্ষত। তোমার প্রেমেতে যেন আমারই থাকে অধিকার, তোমায় বাঁচতে ভালো জন্ম নেব যে বারবার। তোমার সফরে যত আমাকেই করে নিও সাথী, জ্বলে পুড়ে আলো দেব যেমনটি করে মোমবাতি। তোমার আগামী জুড়ে আমাকেও করে দিও ঠাঁই, আলোক বর্ষ ঘুরে তোমাতেই স্থান যেন পাই। আর যেন কোনোদিন আমায় একলা করে দিয়ে যেও না সময় স্রোতে বেমালুম এমন হারিয়ে। নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। একদম প্রথমেই জেনে নেব আপনার লেখালেখির শুরু কবে থেকে এবং কিভাবে। ঠিক ওরকমভাবে বলতে পারবো না আমি যে লিখতে পারি কিংবা লিখতে পারবো এরকম কোনো ধারণা আমার ছিল না অ্যাকচুয়ালি। আমার মা যখন বিয়ে বাড়িতে যেত ছোট্ট ছোট্ট 4 লাইনার দেখতাম বেশ ছন্দ নিয়ে মিলিয়ে লিখতো, এবং আমাকেই বলতো যে কাগজটাকে সুন্দর করে একটু কেটে লিখে দিতে, প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে দিতে। তো আমার বেশ ভালো লাগতো দেখে। আমি সল্টলেকে এসেছি 21 বছর হতে চললো। তো এইখানে আগে ম্যারেজ অ্যানিভার্সারিতে যাওয়ার একটা চল ছিল, সবার ম্যারেজ অ্যানিভার্সারিতে ফ্ল্যাটে ফ্ল্যাটে যাওয়ার চল ছিল। তো যখন গিফট র্যাপ করার দায়িত্ব আসতো তখন আমার মনে হতো কিরকম যেন ন্যাড়া ন্যাড়া লাগছে গিফটটা, কিছু যদি দুটো লাইন লিখে দেওয়া যায় ভালো হয়। তো শুরু করেছিলাম 4 লাইনার দিয়ে, তারপর মনে হলো আমি নিজেও জানতাম না যে আমি লিখতে পারি। তো সামহাউ লিখতে শুরু করলাম, সেইটাই শুরু আর কি। মানে প্রায় এটা হয়ে গেল 16-17 বছর হবে। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে সেন্ট্রাল কলকাতায়। আমার স্ট্রিট শ্রদ্ধানন্দ পার্ক, ওইখানেই আমার জন্ম, ওইখানেই আমার বড় হওয়া, আমার স্কুলিং। 15 বছর বয়স যখন, তখন আমার বাবা বাড়ি করে আমরা দমদম পার্কে চলে আসি, ভিআইপি রোডের ধারে। যে কোনো ক্ষেত্রে এগোতে গেলেই আমাদের অনুপ্রেরণার দরকার। এই ক্ষেত্রে আপনার উৎসাহদাতা কে? আমার জীবনের ফালক্রাম, আমার লাইট হাউস, আমার যাবতীয় এনার্জির সোর্স আমার হাজব্যান্ড। এবার হাজব্যান্ড বললে পরে একটাই মাত্রা, একটাই সম্পর্ক বোঝায়। আমি একটা সম্পর্কের ছাতার তলায় প্রচুর সম্পর্ক যাপন করেছি। আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার মা, আমার প্রিয় বন্ধু, আমার প্রেমিক, আমার স্বামী, আমার সন্তান, এতগুলো রূপে আমি তাকে পেয়েছি। তো আমার ভেতরে যে যে জিনিসগুলো ছিল, যেগুলো স্ফুরণ সময় মতন হয়নি, সেই জিনিসগুলোকে ও কাল্টিভেট করেছে, ও খুঁজে বার করেছে। এবং যে কোনো কিছু যখন করতে চেয়েছি সব সময় উৎসাহ পেয়েছি। কোনো দিন ছোটবেলায় মানুষের যেটা হয় যে আঁকা শেখ কিংবা এইটা শেখো ওইটা শেখো, কিন্তু ছোটবেলায় যেগুলো অল্প অল্প ইন্টারেস্ট গ্রো করতো সেগুলো বাবা মার ইচ্ছা অনুযায়ী আমাকে ভর্তি করানো হতো, বাবা মার ইচ্ছা অনুযায়ী আমাকে উইথড্র করা হতো। কিন্তু যখন আমি সিরিয়াসলি সেগুলো করতে চাইলাম তখন আমার হাজব্যান্ডই আমার একমাত্র উৎসাহদাতা। সম্প্রতি আপনার নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে অন্যধারে। এটাই কি আপনার প্রথম কবিতার বই? একদম। এত দেরিতে লেখা শুরু করলেন কেন? লেখা তো দেরিতে শুরু করিনি, মানে সংসার, পারিবারিক টানাপোড়েন, জীবনটা একটা খড়খড়ে মালভূমির মতন আমার। ভগবান বোধহয় চেয়েছিলেন যে মানে যতটা বেশি আগুনে পুড়িয়ে আমাকে খাঁটি করা যায়। তো জন্ম থেকে আমি লড়ে যাচ্ছি। তো একটা সময়ের পর যখন একটু থিতু হয়েছি, যখন বাচ্চা মেয়ে বড় হয়েছে একটুখানি, তার দায়িত্ব একটু কম আমাকে পালন করতে হচ্ছে, ও নিজেরটা নিজে করে নিতে পারছে, তখন আমি একটু লেখালেখির দিকে কিংবা অন্যান্য বিভিন্ন শখগুলোকে নার্চার করতে শুরু করি। তো সেই যেগুলো জমে ছিল পুরনো কবিতা প্লাস কিছু নতুন কবিতা, এখন আমার একটা সিচুয়েশনের ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, একটা ড্রামাটিক চেঞ্জ হয়েছে আমার জীবনে। তো সেক্ষেত্রে আমার এখন যে কবিতাগুলো বেরিয়ে আসে আর আগের কবিতার মধ্যে কোনো মিল নেই। তো সবকিছু মিলিয়ে আমাকে কিছু মানুষ আছেন চিরকাল আমাকে উৎসাহ দিয়ে গেছেন যে বই বার করো, বই বার করো, বই বার করো। আমার
এগুলোর প্রতি কোনো মোহ ছিল না, কারণ আমি মনে করতাম যে ফেসবুকে আমাকে যে কজন দেখে এবং আমাকে কমেন্ট করে কিংবা যারা আমাকে জেনুইনলি ভালোবাসে, আমি তার মধ্যেই সন্তুষ্ট। আমার এর বেশি আর চাই না। কি হবে প্রচার দিয়ে? কিন্তু একটা সময়ের পর এত বেশি প্রেশার আসতে শুরু করলো এবং আমারও মনে হলো সামহাও আমার মতন যারা খুব পেনে আছেন, খুব কষ্টে আছেন, তারা বোধহয় আমার কবিতাগুলো পড়লে একটু আরাম পাবেন। তাই আমি ভাবলাম যে এটাকে তাহলে যদি একটু ছড়িয়ে দেওয়া যায়, একটু ব্রডার স্পেকট্রামে। অন্যধারে নামকরণটা নিয়ে একটু বলবেন, কেন এই নামটা দিলেন? আমরা যা দেখি, যা জানি, যেটুকু বুঝতে পারি, ব্যাখ্যা করতে পারি, আমরা ততটুকুই বিশ্বাস করি। যেটা দেখা যায় না, যেটা অনুভব করার ক্ষমতা আমাদের নেই, আমাদের সীমাবদ্ধতা যেটা আছে, সেটাকে আমরা তর্ক দিয়ে ঢেকে দিই। অনেক সময় হয় একটা জায়গায় 10 জন মানুষ আছে, একজন কিছু অনুভব করলো, বাকি 9 জন করলো না, তার মানে এই নয় যে সে তার অনুভূতিটা মিথ্যে। আমি মনে করি আমার হাজব্যান্ডের মাত্রান্তর ঘটেছে। এই যে ত্রিমাত্রিক দুনিয়া, যেখানে আমরা সমস্ত জিনিসটাকে রং রূপ রস দিয়ে দেখতে পাই, সেই মাত্রাটার অন্তর ঘটেছে। কিন্তু কোথাও সামহাও হি ইজ স্টিল দেয়ার ওয়েটিং ফর মি, এটা আমার বিশ্বাস। এবং প্রতি মুহূর্তে এটা আমার অনুভূতি, এটাকে আমি জাস্টিফাই করবও না, আমার কোনো দায়ও নেই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুভূতি। তো সেই কারণেই আমি বইটার নাম দিয়েছি অন্যধারে। এবং আমার হাজব্যান্ড একটা সময় আমাকে নাস্তিক বানিয়ে দিয়েছিল আস্তিক থেকে, কিন্তু এখন আবার ওই আমাকে নাস্তিকতা থেকে আস্তে আস্তে আস্তিকতায় হাত ধরে টেনে নিয়ে এসছে। ওই বিশ্বাস করতে শিখিয়েছে আমি আছি, প্লিজ তুমি এতটা কষ্ট পেও না। আমি যে এখন না কেঁদে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, এটার কারণও কিন্তু এই বিশ্বাসটাই যে ও আছে। হ্যাঁ, আমি সবসময় ওকে দেখতে পাই না কিংবা অনুভব করতে পারি না, কিন্তু কিছু কিছু সময় করি। শুধু আমি করি না, আমার পরিচিতরাও অনেকেই করে। তো আমরা ওটা বিজ্ঞান দিয়ে এখন ব্যাখ্যা করতে পারছি না। বিজ্ঞান নিজেও তো একটা ছাত্র, সে প্রত্যেক মুহূর্তে নিজে শিখছে, প্রত্যেক মুহূর্তে একটা করে মাইলস্টোন সে ছুটছে। আজ থেকে 100 বছর আগে বিজ্ঞানের এই অগ্রগতির কথাটা কি আমরা কল্পনাতেও ভাবতে পারতাম না। তো যখন বিজ্ঞান সেটাকে গ্রিপ করতে পেরেছে, তখন সে ভাবছে যে হ্যাঁ, এইটার অস্তিত্ব আছে। তো যখন বিজ্ঞান যেটাকে জাস্টিফাই করবে না, যেটাকে সে ক্ল্যারিফাই করতে পারবে না, দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে আর নট এক্সিস্টিং। তারা আছে এখনো অবধি। মানে অ্যামাজনের তলায়, অ্যামাজনের দ্বিগুণ লম্বা এবং সমান চওড়া একটা নদী আছে, সেটা 2011 সালে এসে আবিষ্কৃত হলো। তাহলে আমরা পৃথিবীর যে ফিজিক্যাল সত্য, সেগুলোকেই পুরোটা এক্সপ্লোর করতে পারিনি। তাহলে আমরা যেটা চোখে দেখা যায় না কিংবা সেইভাবে সবাই অনুভব করতে পারে না, সেটা নেই নস্যাৎ করে দেওয়ার মতন সাহস পাই কোথার থেকে? আমি মনে করি আরো একটা ধার আছে, যেটা আমাদের ব্যাখ্যার সীমাবদ্ধতার জন্য অন্তরালে রয়ে গেছে, কিন্তু সেটা আছে। আমরা যেমন অনেক জীবাণুকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই, আমরা খালি চোখে দেখতে পাই না, তার মানে কি তারা নেই? তারা আছে। এই কারণেই আমার এই নামকরণ অন্যধারে। আপনার কবিতায় আমরা দেখেছি ছন্দকে অনেক বেশি গুরুত্ব দিতে, এর কারণটা জানতে চাই। এই ব্যাপারে আমি একটু রিগ্রেসিভ, আমি একটু সেকেলে। কারণ কবিতা বলতে সত্যেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল এইসবের কবিতাই তো ছোটবেলা থেকে পাঠ্য হিসেবে পড়ে এসেছি। তো ছন্দ ছাড়া কবিতাকে যেমন কেমন যেন একটা মনে হয়। যারা উইথ ডিউ রেসপেক্ট, যারা ছন্দ ছাড়া কবিতা লেখেন তারাও যথেষ্ট ভালো লেখেন, কিন্তু সামহাও আমার মনে হয় শ্রুতি মাধুর্য অনেক বেশি বেড়ে যায় যখন ছন্দ থাকে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। একজন কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনার কি অভিমত? কবি শুধু নয়, প্রত্যেকটি নাগরিক যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, আমাদের প্রচুর সামাজিক দায়বদ্ধতা, প্রচুর। প্রকৃতির প্রতি, পরিবেশের প্রতি, সমাজের প্রতি, গুরুজনেদের প্রতি, ছোটদের প্রতি। আমরা কেবল নিজের আনন্দের জন্য লিখতে পারি না, অন্যের ভেতরে সচেতনতা তৈরি করবার জন্য, অন্যদেরকে ভাবানোর জন্য। আমরা অনেক সময় মনে করি যে আমরা এসছি, রান্না বান্না করবো, খাবো দাবো, ঘুমোবো, বেড়াতে যাব, জীবনটা শেষ। তা না, জীবনটা আমাদেরকে অ্যালট করা হয় কিছু কাজ করার জন্য। কিছু মানুষ সত্যিই করে, কিন্তু তারা এক মুঠো মানুষ।
ম্যাক্সিমাম মানুষ মনে করে আমার আজকের দিনটা কেটে গেল, আমার এই ইএমআইটা দেওয়া হয়ে গেল, আমার এই পরের বছরের এইটা প্ল্যান আছে, আমার এই বেড়ানোটা হয়ে গেল, আমি একদম কন্টেন্টেড, আমার লাইফ একদম ঠিকঠাক চলছে। কিন্তু আমার মনে হয় যে দায়বদ্ধতাগুলোকে নিয়ে তাদেরকে যদি একটু নাড়া দেওয়া যায়, একটু চিন্তা ভাবনা করানো যায়, তাহলে পরে মনে হয় যদি 1,00,000 মানুষের মধ্যে একটা লোকও ভাবতে শুরু করে, কারুর একটা কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়, আমি মনে করি সেটাই হচ্ছে একজন কবি। এবং শুধু কবি নয়, সাহিত্যিক, বিদ্বজ্জন, শিল্পী, যে কোনো মানুষ, যে কোনো পেশার মানুষ, সবাই আমাদের ভাবায়। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমরা সব সময় পৃথিবী একটা পাঠশালা, প্রকৃতি আমাদের, পৃথিবী সবসময় আমাদের কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে। এটা আমাদের সীমাবদ্ধতা যে আমরা সেই পাঠগুলো নিতে পারি না, গ্রহণ করতে পারি না। না হলে পরে একদম নিরক্ষর মানুষেরও প্রচুর জ্ঞান থাকে। কি করে? নারীবাদ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? নারীবাদ জিনিসটা এমন একটা ফ্যালাসি ক্রিয়েট করেছে যে যারা নারীবাদী বলে নিজেদের পরিচয় দেয় তারা রীতিমতো এখন খিল্লির পাত্র হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব পেনফুল লাগে। এমনকি এর মধ্যে অনেক মহিলাও আছেন যারা নারীবাদকে ভীষণ রকম ভাবে ঘৃণা করেন। নারীবাদ মানে কিন্তু পুরুষ বিদ্বেষ কিংবা পুরুষ বিরোধিতা নয়। নারীবাদ মানে হচ্ছে সাম্যবাদ। নারীবাদ মানে হচ্ছে ভাই তোমার অর্ধেকটা আকাশ, আমাকেও অর্ধেকটা দাও, আমাকেও কিছু অক্সিজেন দাও, আমাকেও মাথা তুলে দাঁড়ানো স্পেস দাও, আমাকে দাবিয়ে রেখো না। হতে পারে শারীরিকভাবে আমি তোমার থেকে কিছুটা পিছিয়ে আছি, কিন্তু অনেক দিকে আমি এগিয়েও আছি। আমি যা পারি তুমি পারো না, তুমি যা পারো আমি পারি না। তো আমরা দুজনে প্রকৃতির সৃষ্টি, আমরা দুজনে মিলেই পৃথিবীটাকে সুন্দর বানাবো। তোমরা সব সময় আমাদেরকে হেয় করো না, আমাদেরকেও তোমাদের সমান মানুষ মনে করো। এইটাকে আমি মনে করি নারীবাদ। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটার বিকৃত অর্থ করা হচ্ছে। নারীবাদ বলতে, ফেমিনিজম বলতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে, যে আমার খুব মায়া লাগে, করুণা হয় সেই মহিলাদের ওপর যারা এটাও জানেন না নারীবাদীরা ছিল বলে আমরা ভোটের লাইনে দাঁড়াতে পারি, আমাদের ভোটাধিকারও ছিল না। তো নারীবাদ থাকা উচিত। আমরা যারা শহুরে মানুষ তারা জানিও না নারীদেরকে কি কি সহ্য করতে হয় রুরাল এরিয়ায়। যেই মহিলারা এই নারীবাদ বিষয়টাকে নিয়ে ঘৃণা করে বা এই বিষয়ে কথা বলতে চায় না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার অবাক লাগে, তারা ম্যাক্সিমামই কিন্তু ওয়ার্কিং। তাহলে তাদের ভাগের স্বাধীনতাটুকু তারা পূর্ণভাবে ভোগ করছেন, তারা একা একা বেড়াতেও চলে যান। তারপরে এই মিসোজিনির কি অর্থ? কোনো অর্থ নেই। তুমি তাহলে আগে সব ছাড়ো, ছেড়ে তুমি নিপীড়িত মহিলাদের লাইনে গিয়ে বসো। তুমি দেখো আফ্রিকান মহিলাদের সঙ্গে কি অত্যাচার হয়, সিরিয়ান মহিলাদের সঙ্গে কি অত্যাচার হয়, কিংবা অন্যান্য কোনো কান্ট্রি, কিংবা আমাদের দেশেরই কথা, বেশি দূর যেতে হবে না, আমাদের দেশেরই কথা বলছি। এমনও হয়েছে যে 3টে মেয়ে সন্তান, একজন মানে বাড়তি হয়ে গেছে ছেলের আশায় আশায়, মেয়েটির শরীর খারাপ, তার চিকিৎসাই হলো না, বিনা চিকিৎসায় সে মরে গেল, এবং তাতে খুব একটা হেলদোলও নেই। তো এইরকম মিজারেবল ঘটনা তো ডিজায়ারেবল নয়, এরকম তো হওয়া উচিত না। তো তোমরা কেন গভীরে দেখছো না জিনিসটাকে? তোমরা সবসময় সারফেসে সবকিছু মানে বিচার করার চেষ্টা করো। নারীবাদী মানে সিগারেট কেন খাবে মেয়েরা? কেন খাবে না ভাই? সিগারেট খাওয়াকে আমি একদমই সমর্থন করি না, খুব হানিকর জিনিস। আমি আমার হাজব্যান্ডের সিগারেট খাওয়া যুদ্ধ করে ছাড়িয়েছি। আমার মতে ওটা 4th বিশ্বযুদ্ধ ছিল, আমি যেভাবে ছাড়িয়েছিলাম। কিন্তু তার মানে এই নয় এটা হানিকর হলে দুইজনের পক্ষেই সমান হানিকর। এটা মেয়েদের জন্য আলাদা করে কি করে হানিকর হতে পারে? তো এইখানে নারীবাদীদের বুঝতে, মানে নারী বিদ্বেষী যারা, তাদের বুঝতে হবে যে যারা খাচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে, তারা এখন সেই সাহসটুকু অর্জন করতে পেরেছে যে ভাই আমার সিগারেট খেতে ভালো লাগে, আমি ওপেনলি খাবো। এখন আর মানুষ, একটা সময় আজ থেকে 5-6 বছর আগেও দাঁড়িয়ে দেখতো কিংবা দুটো কটু কথা বলতো, এখন আমাদের দাস হয়ে গেছে। ধীরে ধীরে বিবর্তন যেভাবে আসে, আমরা কেভম্যান থেকে, গুহা মানব থেকে আজকে যখন আমরা টাচ স্ক্রিনে চলে আসতে পেরেছি, বিবর্তনের মাধ্যমেই তো এসছি। আগে যেটা আমরা ভাবতেও পারতাম না, আমরা এখন সেগুলো অবলীলায় মেনে নিতে পারি, এতে আর কি অবাক হওয়ার আছে। তেমনই একটা সময় আমার আশা যে মানুষ এই মানে নিচতা, এই হীন চিন্তা ভাবনার উপরে উঠতে পারে। দিনের কোন সময় মূলত লেখালেখি করেন? এইরকম কোনো ব্যাপার নেই আমার, না খিদে ঘুমের মতোই কবিতা পায়, লেখা পায়।
তো কখন এটা পাবে এটার কিছু জানা নেই, হঠাৎ একটা চিন্তা এলো কিংবা একটা শব্দ কোনো পেলাম। আমি একটা নিউ টাউন থেকে ফিরছিলাম ড্রাইভ করে, আমি দেখলাম যে একটা সিনিয়র সিটিজেন পার্ক আছে, নাম হচ্ছে স্বপ্নভোর। তো ওই স্বপ্নভোর শব্দটা আমার এত ভালো লাগলো, ওইটা নিয়ে আমি একটা কবিতা লিখে ফেললাম। তো ওইটার চারপাশে ভাবনা বুনে শব্দ বুনে লিখে ফেললাম। তো এরকম কোনো নির্দিষ্ট কোনো সময়ের ব্যাপার কিছু নেই, যখনই মাথায় আসে, কোনো কোনো সময় খেয়েও হারিয়ে যায়, স্নান করতে করতে 4-5টা লাইন মাথায় এলো, 3-4 বার আওড়ালাম, ফিরে এসে মানে বেরিয়ে এসে ভুলে গেলাম, আমার আর ওটা লেখা হলো না, এমনও হয়। যদি ভিড়ের মাঝখানে কবিতার কথা মনে পড়ে তাহলে তখন কিভাবে লেখেন? আমি সবকিছু মোবাইলে লিখি, তো মোবাইল সঙ্গে থাকে, ফটাফট ফটাফট আমার এমন অনেক কবিতা মোবাইলে এখনো রয়ে গেছে অসম্পূর্ণ, 2 লাইন 3টে লাইন লিখেছি, পরে আর সেটাকে বড় করা হয়নি, কিংবা একটা মিনিংফুল কোনো মেসেজ থাকবে সেরকম কিছু বানানো হয়ে ওঠেনি, এরকমও আছে। আবার এমনও অনেক কবিতা আছে যেগুলোকে আমি পাতে দেওয়ার যোগ্যই মনে করি না। আমি খুব সেলফ ক্রিটিক, মানে আমি নিজেকে সবসময় বেশি সমালোচনা করি। আমার যেটা নিজের ভালো লাগে না আমি সেটা কাউকে শোনাইও না, কাউকে পড়াইও না। তো এরকম অনেক কবিতা আছে। লেখালেখি ছাড়াও আপনার ছবি আঁকার মতো সৃজনশীলতাও রয়েছে, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। অনেক কিছুর ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, সাঁতার কাটতাম, নাচে ভর্তি করেছিল মা, আঁকার বিভিন্ন ওই শ্রদ্ধানন্দ পার্কের ওখানে বিভিন্ন রকমের কম্পিটিশন হতো, যেতাম, শিখিনি, যেতাম মোটামুটি ওই সান্ত্বনা পুরস্কার নিয়ে চলে আসতাম, তারপর নিজেই হিজিবিজি আঁকতাম, দেখে দেখে আঁকতাম। আমি নিজে যে মানে সহজাত শিল্পী তা আমি বলতে পারবো না, আমি দেখে আঁকতে পারি, না দেখে আমি খুব একটা কিছু পারি না। তো তারপরে যেটা বললাম আর কি, আমার হাজব্যান্ড আমাকে সবসময়ই মানে মোটিভেট করেছে, সবসময় পুশ করেছে। তো আমি মেয়েকে শেখাতে গিয়ে অনেক কিছু শিখলাম। আমার আমার বিয়ের আগে আমি ক্যারাটে শিখতাম, হাফ ডান অবস্থায় আমি ছেড়ে দিয়েছিলাম, মানে হোয়াইট বেল্ট, কয়েক মাস ক্লাস করে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আঁকা আমার কোনোদিন শেখা হয়নি, বাড়িতে আঁকার টিচার মেয়ের জন্য রাখা হলো, আমার মনে হলো আমিও একটু আঁকা শিখি। তো আমি চণ্ডীগড়ের যে বোর্ডটা আছে আর্টের, সেইখানে আমি 5th ইয়ার অবধি কমপ্লিট করলাম, থিওরি পরীক্ষাও কমপ্লিট করলাম। 5th ইয়ারে ফাইনাল ইয়ারে কোনো ক্রমে আর কি, যিনি শেখাচ্ছিলেন তার উপরে অভিমানেই হোক আমি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে গেলাম না, কিন্তু 4th ইয়ার অবধি আমার সার্টিফিকেট আছে। ক্যারাটেও যখন মেয়েকে শেখাতে নিয়ে গেলাম, গিয়ে দেখছি যে মেয়ের ক্লাস হচ্ছে 4th ফ্লোরে, আর আমরা বসে আছি গ্রাউন্ড ফ্লোরে বাকি সব মায়েদের সাথে। সেখানে যেসব আলোচনাগুলো হচ্ছে আমাকে কোনোদিনই সেগুলো খুব একটা আকর্ষণ করে না। এই তোর ছেলে অঙ্কে কেমন, আমার মেয়ে না চাউমিন খেতে ভালোবাসে না, আজকে আমার কাজের লোক আসেনি, পরশু দিনকে আমার অফিস কামাই করতে হবে, আমার শাশুড়ি আমাকে ভীষণ ট্রাবল দিচ্ছে। তো এইগুলো নিয়ে 2 থেকে 2.5 ঘন্টা বসে থাকা, আমি কোনো ইনপুটও দিতে পারছি না, আমি এনজয়ও করতে পারছি না, আমার মনে হলো সাচ আ ওয়েস্ট। আর ওপর থেকে ওদের আওয়াজ শুনতে পাচ্ছি, মানে ক্যারাটের যে ইয়েগুলো হয়, আওয়াজগুলো হয়, তখন ভেতরে ভেতরে আমার প্রচন্ড অস্বস্তি হতে শুরু করলো। তখন আমি ফিরে এসে আমার হাজব্যান্ডকে বললাম, আমার ভাইকেও বলেছিলাম, আমি যদি শিখি খুব কি হাস্যকর হবে ব্যাপারটা। বলেছিল কেন হাস্যকর হবে, আমি বললাম ওকে যেখানে শেখাতে নিয়ে যাই আমার নিয়ে ফিরতে গিয়েই মনে হয় আমি যদি মানে আমাকে কেউ আক্রমণ করে, আমি মেয়েকে আমাকে কাউকেই বাঁচাতে পারবো না, তো ওকে যে আমি শেখাতে নিয়ে যাচ্ছি আগে তো আমার সেলফ ডিফেন্সটা শেখা দরকার। তো সেক্ষেত্রে তখন আমার হাজব্যান্ড বললো, তুমি বিপদে পড়লে কেউ কি তোমায় বাঁচাতে আসবে? বললাম না, কে আছে আর সে বাঁচাতে আসার, এখন তো কেউই বাঁচায় না কাউকে। তো বললো সেক্ষেত্রে তাহলে কে কি তোমার মনে করবে, তোমার কোনো ভালো পদক্ষেপ নিয়ে সেটা নিয়েও তোমার ভাবার দরকার নেই, তুমি শেখো। তো আমি ওই মেয়ের সাথে শিখতে শিখতে ব্ল্যাক বেল্টও করেছি। আমার হাজব্যান্ড আমাকে এত বেশি মোটিভেট করতো যে টুকটুক টুকটুক করে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু। গদ্য লেখেন আপনি? হ্যাঁ, গদ্য বলতে আমি গল্প লেখার বিফল চেষ্টা করেছিলাম 2-3 বার, অত্যুৎসাহিত হয়ে যে কবিতা লিখতে পারি যখন বোধহয় কোথাও বোধহয় গদ্যও লিখতে পারবো, কিন্তু কবিতাগুলো গল্পগুলো এত ঝুল হয়েছিল যে আমি লিখিনি। আমি ভ্রমণ কাহিনী লিখি, ফেসবুকের গ্রুপ আছে, সেই গ্রুপে আমি লেখা দিই, এবং তারা বলেন, অনেকেই বলেন যে ভালো লাগে মোটামুটি। প্রবন্ধ আমি লিখি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, আমার মনোভাব কিংবা কিছু, সবটাই ফেসবুকে, মানে আমি খুব একটা গদ্য লেখা নিয়ে অতটা সিরিয়াস নই। কখনো কি ইচ্ছা আছে এই প্রবন্ধ বা গদ্য লেখাগুলোকে প্রকাশ করার?
প্রবন্ধ বলতে কি, এখন তো যেহেতু ফেসবুকের মতো একটা পডিয়াম পাওয়া গেছে, তার ফলে তো সবাই খুব ভালো লেখেন এখানে। মানে আমরা যদি সবাই লিখতে শুরু করি, পড়বেটাকে? আমার এটাই মানে চিন্তা। আমার এখনো অব্দি অতটা আগ্রহ নেই। এখন ভবিষ্যৎ বলবে। আমি এটাও ভাবিনি কোনোদিন যে আমি কবিতার বই ছাপাবো। তো জীবন এমন একটা মোড়ে এনে দাঁড় করিয়েছে, মনে হলো হ্যাঁ এটাও করা উচিত। যদি গদ্যও কোনোদিন মনে হয়, অবশ্যই করবো। আপনি নতুন কি লিখছেন এখন? নতুন বলতে কি, আমার রোজই মানে বলতে গেলে সপ্তাহে 2-3 দিন মাথা থেকে নতুন কবিতা বেরোয় আর কি। তো সেগুলো লিখতে থাকি। যখন আমি পালক পাবলিশার্স এর সঙ্গে যোগাযোগ করলাম, তখনও আমি ফাইনালি ওদেরকে সাবমিশনের পরেও আমি আরো 2খানা কবিতা গুঁজেছি ওখানে। তারপরে ওনারা বললেন যে দিদি থাক, এর পরের বইয়ের জন্য রেখে দিন। তো এরকমই আর কি, কবিতা ফবিতা লেখালেখি এখনো চলছে। কিংবা আমি নতুন একটা শখ শুরু হয়েছে, টাইগার সাফারি, বিভিন্ন জাঙ্গল সাফারি। সেগুলো নিয়ে আমি ভ্রমণ কাহিনী লিখছি, আবার শুরু করেছি। তবে সবটাই ওই সোশ্যাল মিডিয়ায়। এখনো মুদ্রণের কথা আমি কিছু ভাবিনি। আপনি যে বললেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, এখন আমরা সবাই জানি যে পডকাস্ট ব্যাপারটা খুব প্রচলিত। আপনি কি ওইদিকে এক্সপ্লোর করার কথা কোনোদিন ভেবেছেন? না, আমার এখনো অবধি ওইটা নিয়ে কোনো, মানে আমি খুব ক্যাজুয়ালি করি এগুলো, যে খুব সিরিয়াসলি করি তা না। যতটুকুতে আমার মনে আনন্দ হয় আমি ঠিক ততটুকুই করি। 3 বছরের পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং জটিল হয়ে গেছিল যে আমি এখন আর নিজেকে খুব একটা পুশ করি না। আমার যতটুকু ভালো লাগে, আমার যদি মনে হয় আমি সারাদিন শুয়ে থাকবো তো আমি সারাদিন শুয়েই থাকবো। আমার যদি মনে হয় আমি লিখতেই থাকবো তো লিখতেই থাকবো। যখন আমার যেরকম মর্নিং শোজ দ্য ডে, অ্যাকর্ডিংলি আমি কাজ করি। অনেকে এখন অভিযোগ করেন যে মানুষ বইপত্র পড়ে না, এই নিয়ে আপনার কি অভিমত? হ্যাঁ, কারণ আমিও তো তাদের দলেই, আমিও তাদেরই একজন। বইপত্র পড়ি না। যবে থেকে স্মার্টফোন বিশেষ করে হাতে এসছে, আমাদের মানে পেশেন্স লেভেলটা অনেক ছোট হয়ে গেছে। মানে আমরা এখন আর বিশেষ করে এই 30 সেকেন্ড কিংবা 1.5 মিনিটের রিল দেখার পরে আমাদেরকেও 3-4 মিনিটের ভিডিও পাঠালেও বিরক্তিকর লাগে। লেখাপড়া একটা সময় শরৎচন্দ্র পড়েছি, নবনীতা পড়েছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়েছি, সঞ্জীব চট্টোপাধ্যায় পড়েছি। কিন্তু এখন বই পড়ার কথা, মানে আমি নিজেই উৎসাহ হারিয়ে ফেলছি, তো আমি আর অন্যদেরকে কি এক্সপেক্ট করব? বই পড়ার প্রবণতা ভীষণ রকম কমেছে। তবুও বলবো যে বইমেলায় গেলে পরে ভালো লাগে দেখলে পরে যে এখনো বেশ কিছু সংখ্যক মানুষ আছেন, এবং তারা সংখ্যায় খুব একটা নগণ্য নন, যারা এখনো বই পড়তে উৎসাহী, পড়েন তারা। আমার নিজের মেয়েও প্রচুর বই পড়ে। কবিতা, গল্প এগুলো লেখা কি শেখা যায় নাকি সহজাত? আপনার কি মনে হয়? আমি না এই ব্যাপারে কোনো নির্দিষ্ট মতামত পোষণ করি না। আমার তো এসছে সম্পূর্ণ ভেতর থেকে, একদম স্পন্টেনিয়াস ওয়েতে। অনেকে শুনেছি চর্চা করেও লিখতে পারে, অনেকের লেখা ফলো করে সেটাকে পারসিভ করে নিজের মতন করে ইনকর্পোরেট করা। তো আমি না, সেটা আমার ক্ষেত্রে ঘটেনি, তো আমি বলতে পারবো না। আমার যেটা আসে সম্পূর্ণ ভেতর থেকে সহজাতভাবেই আসে। নতুন যারা লিখতে আসছে সেই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো যে যখনই লেখা হবে, নিজের মতামত ব্যক্ত করবার অধিকার আমাদের সবার আছে, কিন্তু অন্যে যেন হার্ট না হয় সেই দিকটাকে কিন্তু ভীষণ রকমভাবে আমাদের নজর রাখা উচিত, সাবধান হওয়া উচিত। সোশ্যাল ট্রোলিং, সোশ্যাল রোস্টিং, এখন যে শব্দগুলো খুব উঠে আসছে, সারফেস হচ্ছে, এগুলো কিন্তু একদমই কাম্য নয়। আমার ঝাল ভালো লাগতে পারে, তার মানে যার মিষ্টি ভালো লাগে সে খুব একজন নিকৃষ্ট মানুষ। এই এই দায়িত্বটা কিন্তু নতুন প্রজন্ম যারা আছে তাদের নিতে হবে। সবাইকে সম্মান জানিয়ে, যারা সম্মানের কাজ করে আর কি, অবশ্যই চোর ডাকাতকে সম্মান জানাতে বলছি না, যারা সম্মানীয় তাদেরকে তাদের ডিউ রেসপেক্টটুকু দিয়ে নিজের মতামতটুকু রাখুক। খুব উগ্রতা কখনোই কাম্য নয়, কোনো ফিল্ডেই না। একজন কবি তার জীবনযাপন থেকে নতুন দর্শন খুঁজে আনেন। আপনার জীবনের উত্থান পতন কিভাবে আপনার লেখাকে প্রভাবিত করেছে? ভীষণ রকম, ভীষণ রকম। মানে আমার এক আত্মীয় অসুস্থ হলো, আমি কাঁদতে কাঁদতে একটা কবিতা লিখে ফেললাম। মানে আমি নিতেই পারছিলাম না, এত অল্প বয়সে তার একটা মারণ ব্যাধি হয়েছে। কিংবা আমি ভীষণ রকম শকড হয়েছি, দিল্লিতে দাঙ্গা বেঁধেছে, জেএনইউ এর ওপর অ্যাটাক হয়েছে, আমি একটা কবিতা লিখে ফেললাম। করোনায় আমি প্রচুর কবিতা লিখেছি। কিংবা কোনো মানে একটা গাছ
দেখে আমার এত ভালো লাগছে, কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে আমি এত চিন্তিত হচ্ছি। যখন আয়লা আমফান হয়েছে, আমাদের সল্টলেকে গাছের বেসটা খুব নড়বড়ে, আমাদের বালি তো বেশি, বেলে মাটি, তার ফলে আমাদের গাছগুলো শিকড় চালাতে পারে না, আমাদের প্রচুর গাছের লস হয় প্রত্যেকটা বড় বড় ঝড়ে। সেক্ষেত্রে আমি সেইটা নিয়েও, যখন আমি দেখলাম আমার বাড়ির পাশের অত পুরনো জাম গাছটা উপড়ে পড়ে আছে, আমার ভীষণ পেন হলো, মনে হলো স্বজন হারালাম। ওদের সঙ্গে আমরা কথা বলতে পারি না ঠিকই, কিন্তু ওদের সঙ্গে তো আমাদের একটা বন্ড আছে, ওটা তো ঈশ্বরের সৃষ্ট বন্ড, আমাদের প্রত্যেকের সহাবস্থানের অধিকার আছে। আমরা মানুষরা মনে করি আমরাই বাঁচবো আর কেউ না, কিন্তু এটা তো ঠিক নয়। তো ওর ওর হয়তো চলে যাওয়ার কথা ছিল না, ও চলে গেল, ও চলে গেল মানে আখেরে আমাদেরই ক্ষতি হলো। আমরা এমন একটি আত্মঘাতী প্রজাতি, আমরা নিজের ভালো নিজেরাই বুঝি না, তাই জন্যই আমরা এইভাবে গাছ ধ্বংস করি, গাছের বিনাশ করি, এটাকে বিকাশ বলে না। আপনার জীবনের একটা খুব ভালো লাগা স্মৃতির বিষয় জানতে চাই, যেটা আপনার লেখালেখির সঙ্গে জড়িত। এইটা না, এটা খুব কঠিন বিষয়। আমি ভীষণ ইমোশনাল মানুষ, আমি ভীষণ মানে এপিটোম অফ স্যাডনেস অ্যান্ড হ্যাপিনেস আমি মাঝে মাঝেই ফেস করি। তো লেখালেখির সঙ্গে সেইভাবে আমি বলতে পারছি না কোনো আনন্দের কথা, আমার এই মুহূর্তে সেইভাবে মনে পড়ছে না। তবে অবশ্যই আমার হাজব্যান্ডের মাত্রান্তর, অন্য মাত্রায় তার চলে যাওয়া, এটা আমাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছে, ভয়ঙ্করভাবে। এবং আমি এমন অনেক মানুষের সংস্পর্শে এসেছি যারা আমার থেকেও শোচনীয় জীবনযাপন করছে। আমি তো যথেষ্ট ভালো আছি, মানে সামাজিকভাবে কিংবা আর্থিকভাবে আমি যথেষ্ট স্টেবল জায়গায় দাঁড়িয়ে আছি। আমার যাবতীয় যন্ত্রণা মানসিক, কিন্তু যাদের এই বাকি দুটো সামাজিক এবং আর্থিক সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে এবং প্রিয়জনকে হারানোর যন্ত্রণাকেও বহন করতে হচ্ছে, তাদের সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড হয়েছি, তাদের সঙ্গে আমি ভাব বিনিময় করেছি, আমার নিজের কথা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে, আমি নিজের দুঃখের কথা না বলে তাদেরকে প্যাসিফাই করবার চেষ্টা করেছি। তো এইগুলো আমাকে ভীষণ রকমভাবে প্রভাবিত করেছে। একজন কবির স্বীকৃতি বা প্রাপ্তি বলতে আপনার কি মনে হয়? ভালোবাসা, যারা পড়ছে মনোযোগ দিয়ে পড়ুক, শুধু লাইক কমেন্ট না করে, না দেখে না পড়েও অনেকে লাইক কমেন্ট করে দেয়, এটার মতন অপমানজনক কিছু নেই। আমার যদি ফ্রেন্ড লিস্টে 417 জন বন্ধু থাকে, তার মধ্যে যদি 40টা লাইক পড়ে, আমি এক্সপেক্ট করব তারা অনেস্টলি পড়ে ফিডব্যাকটা দিচ্ছে। চাই না আমার লাইক, আমার কাউন্টিং চাই না, আমি কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাস করি। এইটাই প্রাপ্তি, আর কোনো কিছু না। কোনো নামযশ খ্যাতির আমার প্রয়োজন নেই। যারা চায় এবং যারা বারংবার আমাকে ইনসিস্ট করে যে লেখো লেখো আরো লেখো, তোমার লেখা পড়তে ভালো লাগে, তারাই আমাকে উৎসাহ দেয়, তাদের ওই ভালোবাসাটুকুই আমার প্রাপ্তি।